আসসালামু আলাইকুম, কি অবস্থা সকলের? আশা করি ভালো। অনলাইন বিদ্যাভ্যাস চ্যানেলটিতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মুরাদ শেখ, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। আজকে ক্লাসটিতে আমরা আলোচনা করব এসএসসি এবং এইচএসসি গুরুত্বপূর্ণ একটি টপিক, প্রিপোজিশন। ঠিক আছে, তো চলো কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করা যাক। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মূল ক্লাসটি শুরু করার আগে তোমরা এই পিকচারটির দিকে একটু লক্ষ্য করো। দেখো, এইখানে একটি কুকুর যখন একটি বাক্সের ভেতরে অবস্থান করছে তখন আমরা বলতে পারি প্রিপোজিশন ইন। আর যখন বাইরে থেকে ভেতরে প্রবেশ করছে, রানিং অবস্থা, বাইরে থেকে ভেতরে প্রবেশ করছে, তখন আমরা বলবো প্রিপোজিশন ইনটু। যখন কোনো একটা তলের ভেতর দিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যাচ্ছে, মানে ক্রস করতেছে, তখন আমরা বলবো প্রিপোজিশন থ্রু। দেখো, আমরা পড়ছিলাম ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়ার টু ফ্রেন্ড পাসিং থ্রু দ্য জঙ্গল। ঠিক আছে, পাসিং থ্রু দ্য জঙ্গল। তো এই যে থ্রু বলছে, থ্রু মানে কি? যে কোনো একটা কিছুর ভেতর দিয়ে এক পাশ দিয়ে অন্য পাশে চলে যাচ্ছে, হ্যাঁ, ক্রস করবে কিন্তু কোনো একটা কিছুর ভেতর দিয়ে। তারপরে দেখো, কোনো একটা কিছুর চারপাশ দিয়ে ঘুরলে, যেমন এই কুকুরটি বক্সের চারপাশ দিয়ে ঘুরবে, এই কারণে আমরা বলবো প্রিপোজিশন অ্যারাউন্ড। ঠিক আছে, তারপরে দেখো ওভার। ওভার কখন হয়? উপরে অবস্থান করা বোঝাবে এবং গতিশীল থাকবে। দেখো, কুকুরটি কিন্তু লাফ দিয়েছে বক্সের উপর দিয়ে, সে কিন্তু এখানে স্থির না, সে কিন্তু গতিশীল আছে। তার মানে উপরে অবস্থান করবে এবং গতিশীল থাকলে আমরা ব্যবহার করব প্রিপোজিশন ওভার। ঠিক আছে, তারপরে দেখো কুকুরটি টেবিলের নিচে আছে, নিচে বোঝাইতে আমরা বিলো ব্যবহার করব। সেক্ষেত্রে একটু খেয়াল করবা যে টেবিলের নিচে থাকবে কিন্তু টেবিলের যে তলটা, সেই তল কিন্তু সে স্পর্শ করে নাই, এই কারণে হয়েছে প্রিপোজিশন বিলো। আবার দেখো, কোন একটা জিনিসের উপরে যদি অবস্থান করে এবং তল স্পর্শ করে থাকে তাহলে আমরা বলবো প্রিপোজিশন অন। ঠিক আছে, কি বলবো? প্রিপোজিশন অন। ফর এক্সাম্পল, দ্য ডগ ইজ অন দ্য বক্স। ঠিক আছে, তার মানে কুকুরটি বক্সের উপরে বসে আছে। তারপরে আমি যদি বলি দ্য পেন ইজ অন দ্য টেবল, কলমটি টেবিলের উপরে আছে, তার মানে উপরে অবস্থান করা বোঝাবে এবং তল স্পর্শ করে থাকবে, তাহলে বুঝবো প্রিপোজিশন অন। তারপরে দেখো, কোনো কিছু নিচে বোঝাবে এবং তল স্পর্শ করে থাকবে, যেমন কুকুরটি কিন্তু বক্সের নিচে আছে এবং তার বক্সের যে তল, সেই তলটি স্পর্শ করে আছে, এই কারণে আমরা বলবো প্রিপোজিশন আন্ডার। ঠিক একইভাবে দেখো, পাশে বোঝালে বলবো বাই, দুইটার মাঝখানে বোঝালে বলবো আমরা বিটুইন, আর পাশে বোঝালে আমরা বিসাইডও বলতে পারি, নেক্সট টু বলতে পারি। তারপরে উপরের দিকে বোঝাতে আমরা উপরে যাচ্ছে এরকম বোঝাতে আপ, নিচে ডাউন, আর বামে লেফট, ডানে রাইট, সামনে বোঝাতে ইন ফ্রন্ট অফ, পেছনে বোঝাতে বিহাইন্ড, আর কোনো কিছু ভিতরে অবস্থান করে আছে এটাকে আমরা বলতে পারি ইনসাইড, আর বাইরে বোঝাতে আউটসাইড ব্যবহার করতে পারি। ঠিক আছে, আশা করি তোমরা এই ছবির মাধ্যমে কিছু হলেও ধারণা পেয়েছো যে আসল প্রিপোজিশনের ব্যবহারটা কোন কোন ক্ষেত্রে হয়ে থাকে। তো দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রিপোজিশন এই শব্দটির অর্থ হচ্ছে সম্বন্ধসূচক অব্যয়। সম্বন্ধ সূচক অব্যয়। ঠিক আছে, তো এখানে প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে, আর পজিশন শব্দের অর্থ তোমরা সবাই জানো অবস্থান। ঠিক আছে, পজিশন শব্দের অর্থ অবস্থান, তার মানে পূর্বে অবস্থান। এবার আমার প্রশ্ন হচ্ছে, প্রিপোজিশন কিসের পূর্বে অবস্থান করে? ওকে, প্রিপোজিশন কাকে বলে? এই প্রশ্নের অ্যান্সারটি আমরা পেয়ে যাব আসলে প্রিপোজিশন কিসের পূর্বে অবস্থান করবে। তো দেখো, যে সকল ওয়ার্ড নাউন অথবা প্রোনাউনের পূর্বে বসে, তার সাথে বাক্যের অন্য ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে। ঠিক আছে, তার মানে নাউন অথবা প্রোনাউনের পূর্বে বসবে প্রিপোজিশন। ঠিক আছে, আর প্রিপোজিশন আমি বলেছি, প্রিপোজিশন শব্দের অর্থই হচ্ছে সম্বন্ধসূচক অব্যয়, তার মানে প্রিপোজিশন হচ্ছে রিলেশন ক্রিয়েট করে বাক্যের নাউন অথবা প্রোনাউনের সাথে, অন্যান্য যে শব্দ সেই অন্যান্য শব্দের সাথে রিলেশন ক্রিয়েট করে প্রিপোজিশন। ঠিক আছে, তাহলে তোমরা যদি এই সংজ্ঞাটি বুঝে থাকো তাহলে একটি প্রশ্নের উত্তর অবশ্যই তোমরা দিতে পারবা, আশা করা যায়। যেমন প্রিপোজিশন স্ট্যান্ডস বিফোর, প্রিপোজিশন স্ট্যান্ডস অবস্থান করে বিফোর কিসের পূর্বে? ইন্টারজেকশন, নাউন, প্রোনাউন, নাকি নাউন অর প্রোনাউন? ইয়েস, কারেক্ট অ্যান্সার ইজ ডি, বিকজ আমরা জানি প্রিপোজিশন হচ্ছে নাউন অথবা প্রোনাউনের পূর্বেই সব সময় বসে। আর তারপরে দেখো, প্রিপোজিশন হলো কোয়ালিফাইং ওয়ার্ড, রিলেটিং ওয়ার্ড, জয়নিং ওয়ার্ড, মডিফাইং ওয়ার্ড। হুইচ ওয়ান ইজ কারেক্ট? বলো।
প্রিপোজিশন কি প্রিপোজিশন রিলেটিং ওয়ার্ড না? হ্যাঁ, কারেক্ট অ্যান্সার হচ্ছে বি, কারণ প্রিপোজিশন হচ্ছে রিলেশন ক্রিয়েট করে। ঠিক আছে, বাক্যের নাউন অথবা প্রোনাউনের সাথে বাক্যের অন্যান্য শব্দের রিলেশন তৈরি করে। 3 নম্বরটা দেখো, এ প্রিপোজিশন ইউজড উইথ এ ভার্ব ইজ অ্যান্ড ড্যাশ। বলো, প্রিপোজিশন যদি ভার্বের সাথে ব্যবহৃত হয় তাহলে সেটা কি? সেটা কি অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, অ্যাপোজিটিভ নাকি নান? কোনোটাই না। ইয়েস, কারেক্ট অ্যান্সার ইজ অ্যাডভার্ব। কিন্তু কেন অ্যাডভার্ব হইল সেটা নিয়ে চলো দেখা যাক ব্যাখ্যা। দেখো, নাউন অথবা প্রোনাউন ছাড়া শুধু ভার্বের সাথে প্রিপোজিশন ব্যবহৃত হলে তা অ্যাডভার্ব হবে। আবার বলছি, নাউন অথবা প্রোনাউন ছাড়া শুধু ভার্বের সাথে প্রিপোজিশন ব্যবহৃত হলে তা অ্যাডভার্ব হবে। ফর এক্সাম্পল, হি ইজ ইন দ্য রুম, এখানে কিন্তু একটা প্রিপোজিশন আমরা লক্ষ্য করছি। আরেকটা বাক্য লিখলাম হি ইজ ইন, আরেকটা বাক্য লিখলাম কাম ইন। তো দেখো, এখানে ইন আছে, এখানে উইন আছে, এখানে উইন আছে। তোমাকে বলতে হবে কোনটা প্রিপোজিশন কোনটা অ্যাডভার্ব। দেখো, এইখানে এই ইনটা হবে প্রিপোজিশন, কারণ কি এই ইনটা একটা নাউনের পূর্বে বসছে, দা রুম এই নাউনের পূর্বে বসছে। কিন্তু এইখানে দেখো হি ইজ ইন, এই নাউন ইনটা কি তোমার প্রিপোজিশন না অ্যাডভার্ব? অ্যাডভার্ব, কারণ কি এটা ভার্বের সাথে বসছে, ইজ একটা ভার্ব ভার্বের সাথে বসছে। ঠিক একইভাবে কাম ইন, এইখানে কাম একটা ভার্ব ভার্বের সাথে বসছে, সুতরাং এটা হচ্ছে আমাদের একটা প্রিপোজিশন না, এটা কি বলতো? অ্যাডভার্ব। ঠিক আছে, আমরা পড়ছি ভার্বের সাথে প্রিপোজিশন ব্যবহৃত হলে সেটা হবে কি আমাদের অ্যাডভার্ব। ঠিক আছে, আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পারছো। চলো পরবর্তীতে দেখা যাক প্রিপোজিশন কত প্রকার, টাইপস অফ প্রিপোজিশন। টাইপস অফ প্রিপোজিশন, তো দেখো, নাম্বার 1 হচ্ছে সিম্পল প্রিপোজিশন, নাম্বার 2 কম্পাউন্ড প্রিপোজিশন, নাম্বার 3 ফ্রেজাল প্রিপোজিশন, নাম্বার 4 পার্টিসিপল প্রিপোজিশন। ঠিক আছে, তো আমরা চলো এক নজর দেখবো সিম্পল প্রিপোজিশন কোনগুলা, কম্পাউন্ড প্রিপোজিশন কোনগুলা এবং ফ্রেজাল প্রিপোজিশন পার্টিসিপল প্রিপোজিশন কোনগুলা। দেখো, এটা আমাদের একটু মুখস্থের মতো রাখতে হবে, এই চার্টের মধ্যে আমি সব দিয়ে দিয়েছি, এর বাইরে আসলে তোমার তেমন কিছু দরকার হবে না। সিম্পল প্রিপোজিশন টু, অফ, ইন, উইথ, বাই, ফর, ফ্রম, অন, এট, ইনটু, বিফ, তারপর আছে কি আউট, তারপরে থ্রু, তারপর টিল। ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের সিম্পল প্রিপোজিশন। একটু ভালো করে খেয়াল করবা সিম্পল প্রিপোজিশন গুলা। কম্পাউন্ড প্রিপোজিশন অ্যাবাউট, অ্যাবোভ, অ্যাক্রস, অ্যালং, অ্যামিডিস্ট, অ্যামং, আন্ডার, ঠিক আছে, অ্যারাউন্ড, বিফোর, আফটার, উইদিন, বিহাইন্ড, বিলো, বিসাইডস, বিসাইড, বিটুইন, ইনসাইড, আউটসাইড, এগুলো সব কম্পাউন্ড প্রিপোজিশন। ঠিক আছে, আর ফ্রেজাল প্রিপোজিশন গুলো তুমি চিনতে পারবা। দেখো, অ্যাকর্ডিং টু, অ্যালং উইথ, বিকজ অফ, ইনস্টেড অফ, ইন ফ্রন্ট অফ, ইন স্পাইট অফ, উইথ রিগার্ড টু, ইন এডিশন টু, ঠিক একইভাবে অন অ্যাকাউন্ট অফ, এগুলো তোমরা পড়ে নিবা। দেখো, ফ্রেজাল প্রিপোজিশন। তারপর আছে পার্টিসিপল প্রিপোজিশন। আমরা জানি পার্টিসিপল দুই রকমের হয়ে থাকে, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মিন্স ভার্বের সাথে আইএনজি যুক্ত, তার মানে কখনো কখনো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েও সেটা প্রিপোজিশনের ন্যায় আচরণ করে। যেমন এখানে বলছে ফলোইং, ফলোইংটা কিন্তু আফটারের মতো আমাদের কাজ করে। ঠিক আছে, ঠিক একইভাবে গিভেন, বেয়ারিং, তারপর আছে হচ্ছে তোমার কনসার্নিং, গান, পেন্ডিং, রিগার্ডিং, রেসপেক্টিং, কনসিডারিং, এগুলো সব কি পার্টিসিপল প্রিপোজিশন। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো, এটা একটু মুখস্থের মতো তোমরা রাখবা। তারপরে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা যদি চারটা যদি বুঝে থাকো তাহলে আমাকে এবার বলবা যে দ্য ওয়ার্ড অন অ্যাকাউন্ট অফ এটা কি? ইজ এ ড্যাশ কম্পাউন্ড প্রিপোজিশন, পার্টিসিপল প্রিপোজিশন, ডাবল প্রিপোজিশন নাকি ফ্রেজাল প্রিপোজিশন? ইয়েস, এটা হচ্ছে একটা ফ্রেজাল প্রিপোজিশন। কারেক্ট অ্যান্সার ইজ ডি। ঠিক আছে, একটু আগে আমরা পড়ছি অন অ্যাকাউন্ট অফ একটা ফ্রেজাল প্রিপোজিশন। ঠিক আছে, তো এবার দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে তোমরা এখন দেখতে পাচ্ছ, সেটা প্রিপোজিশন এর বাংলা কিন্তু আমরা বিভক্তি। আমরা কিন্তু অনেকে জানি অনেকে জানি না, প্রিপোজিশনের বাংলা কিন্তু বিভক্তি। বাংলাতে বলে বিভক্তি, ইংরেজিতে প্রিপোজিশন। সুতরাং যদি তুমি প্রিপোজিশনের বাংলাগুলোকে ভালো করে গুরুত্ব সহকারে মুখস্থ করতে পারো, মেমোরাইজ করতে পারো, আয়ত্ত করতে পারো, তাহলে কিন্তু অনেকাংশই তোমার জন্য প্রিপোজিশন অ্যান্সার করা সহজ হবে। দেখো, এখানে বলছে টু, ইংরেজিতে টু, এই টুর কিন্তু বাংলা হয় হচ্ছে কে রে প্রতিদিকে। টুর বাংলা কি হবে? কে রে প্রতিদিকে, আর এটা হচ্ছে দ্বিতীয় বিভক্তি। ঠিক আছে, ফর এক্সাম্পল দেখো, উই আর গোয়িং টু বাজার, আমরা বাজারের দিকে যাচ্ছি বা বাজারে যাচ্ছি। দেখো, এই যে বাজারে বলছি, হ্যাঁ, এখানে কিন্তু রে আছে, তার মানে টু মানে কিন্তু কে রে প্রতিদিকে। ঠিক একইভাবে দেখো, এখানে দেখো করণে তৃতীয়া বা তৃতীয় বিভক্তি। তৃতীয় বিভক্তি হচ্ছে দ্বারা দিয়া কর্তৃক, যেটার ইংরেজি হবে বাই অথবা উইথ।
তো বাই কখন বসবে? বাই হচ্ছে বসবে ডুয়ারের আগে, মানে যে কাজটা করে তার পূর্বে বাই, আর যার মাধ্যমে করে ইনস্ট্রুমেন্ট তার আগে বসবে প্রিপোজিশন বাই। আর এই বাই অথবা উইথ এটার অর্থ কেমন দিবে বাংলায়? অর্থ দিবে দ্বারা, দিয়া, কর্তৃক। ঠিক আছে, দ্বারা, দিয়া, কর্তৃক। যেমন দেখো দ্বিতীয় উদাহরণটা দেখো, দ্য বেয়ার ওয়াজ কিল্ড, বেয়ার মানে ভালুকটিকে মারা হয়েছিল, ড্যাশ এ ম্যান ড্যাশ গান। দেখো এখানে বলছে বাই এ ম্যান উইথ এ গান। এখানে গান একটা কিন্তু ইনস্ট্রুমেন্ট, কিসের মাধ্যমে মারছে? গান মানে বন্দুকের মাধ্যমে। তাহলে এই বন্দুকের আগে বসবে কি বসবে বলতো? ইনস্ট্রুমেন্টের আগে উইথ বসে। আর এখানে বলছে যে ডুয়ার যে কাজটা করে, তাহলে এই যে বিয়ারটিকে মারছে, কে মারছে? এ ম্যান না, একটি মানুষ বা একজন মানুষ, তাহলে এই একজন মানুষের আগে বসবে বাই, যে কাজটা করে তার পূর্বে বাই, আর যার দ্বারা করে তার পূর্বে উইথ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো ফর, ফর মানে জন্য, ফর এর বাংলা কি? জন্য। আর এটা আমাদের বিভক্তিতে চতুর্থী বিভক্তি, জন্য, ফর। ঠিক আছে, যেমন আই ওয়েটেড ফর হার, আমি তার জন্য অপেক্ষা করেছিলাম। ঠিক আছে, ফর মানে জন্য অর্থ দিবে। তারপরে দেখো ফ্রম অথবা দেন, ফ্রম অথবা দেন এটার বাংলা হবে আমাদের হতে, থেকে, চেয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফ্রম অথবা দেন এটার বাংলা কেমন হবে? হতে, থেকে, চেয়ে। যেমন আমি যদি এখানে বলি হি টুক মানি ফ্রম হিজ পকেট, সে তার পকেট থেকে টাকা বের করলো বা তার পকেট থেকে টাকা নিল, তাহলে এই যে তার পকেট থেকে, ফ্রম, তার পকেট থেকে, ফ্রম হিজ পকেট, তার পকেট থেকে, তো থেকে, হতে, চেয়ে, এগুলো হবে কি প্রিপোজিশন? ফ্রম অথবা দেন। তারপরে দেখো প্রিপোজিশন অফ, প্রিপোজিশন অফ এর সুন্দর একটি মিনিং রয়েছে, সেই মিনিংটি হচ্ছে র অথবা এর। আর এটা আমরা বাংলায় ষষ্ঠী বিভক্তি। ঠিক আছে, বাংলা ব্যাকরণ যারা বোঝো তারা বুঝবা, ষষ্ঠী বিভক্তির র অথবা এর, এটা হচ্ছে প্রিপোজিশন অফ। অফ এর বাংলা কি তাহলে? র অথবা এর, র এর মতো আচরণ করবে। যেমন দেখো নান অফ দিস মানি ইজ মাইন, এই টাকার কোনোটাই আমার না। তাহলে এই যে টাকার বলছি না, টাকার শেষে র আছে, কিন্তু র থাকলেই সেইটা প্রিপোজিশন অফ, অফ হবে। দেখো দ্য নান অফ দিস মানি ইজ মাইন। তারপরে দেখো ইন অথবা অ্যাট, তো ইন অথবা অ্যাট এটা হচ্ছে সহজ ভাষায় যদি বলি তাহলে সপ্তমী বিভক্তিতে যা আছে এ অতে, এই এ অতের ইংরেজি হচ্ছে আমাদের ইন অথবা অ্যাট। তার মানে ইন অথবা অ্যাট আমরা কোথায় কোথায় অ্যান্সার করব? যেখানে দেখবো যে বাংলা মিনিং করলে এ, অ অথবা তে আসে। ঠিক আছে, এখানে দেখো আই লিভ অ্যাট সাগরপাড়া ইন রাজশাহী, আমি রাজশাহীর সাগরপাড়ায় বাস করি। সাগরপাড়ায়, রায় অন্তস্থ আছে কিন্তু সাগরপাড়ায় অন্তস্থ, তার মানে ইন অথবা অ্যাট। তাহলে কোথায় হবে? অ্যাট হবে, কারণ আমরা জানি তুলনামূলক ছোট স্থানের পূর্বে অ্যাট আর তুলনামূলক বড় স্থানের পূর্বে ইন বসে প্রিপোজিশন। ঠিক আছে, তো রাজশাহী তুলনামূলক বড় তাই ইন হয়েছে, আর সাগরপাড়া তার রাজশাহীর ভিতরে একটি অবস্থান জায়গা, তাই এটার পূর্বে অ্যাট বসছে। ঠিক আছে, তাহলে এ অতে সপ্তমী বিভক্তিতে আমাদের হবে ইন অথবা অ্যাট। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই চারটি বুঝতে পেরেছো। আমি কিন্তু সম্পূর্ণ উদাহরণটি দিলাম না, যতগুলো উদাহরণ আছে তোমরা বুঝে বুঝে আয়ত্ত করবে অবশ্যই। তো দেখো এবার তোমরা যদি এটা বুঝে থাকো ভালো করে, তাহলে আমাকে কিছু প্রশ্নের অ্যান্সার দাও। হি ওয়াজ কিল্ড ড্যাশ দ্য রোবার ড্যাশ নিফ, তার মানে তাকে হত্যা করা হয়েছিল ড্যাশ দ্য রোবার, ডাকাতের দল বা ডাকাতরা, ড্যাশ নিফ মানে ছুরি, নিফ মানে কি? ছুরি। তো তো কিসের মাধ্যমে তাকে হত্যা করেছিল? তো ছুরির মাধ্যমে। তো ছুরি একটা ইনস্ট্রুমেন্ট, তো ইনস্ট্রুমেন্টের পূর্বে বসবে কি বলতো? উইথ। আর কে হত্যা করেছিল? এই যে রোবার মানে ডাকাত, তো এই রোবারের পূর্বে বসবে কি? বাই। আমরা জানি, তাহলে কারেক্ট অ্যান্সার কি বলতো? ডি। কারণ কি? যে যার দ্বারা কাজটি করা হয় তার পূর্বে বাই, আর যেই জিনিসটির দ্বারা করা হবে বা যেই উপাদান, যে ইনস্ট্রুমেন্টের মাধ্যমে কাজ করা হবে তার পূর্বে প্রিপোজিশন উইথ বসবে। ঠিক আছে, আচ্ছা তারপরটা দেখো, লাইফ ইজ এ টেল টোল্ড, লাইফ হচ্ছে একটি গল্প, ড্যাশ অ্যান ইডিয়ট, একটা ইডিয়টের দ্বারা বলা। তাহলে একটা ইডিয়টের দ্বারা বলা একটা গল্প কি? সেটা হচ্ছে লাইফ। তো এই যে ড্যাশ অ্যান ইডিয়ট, এখানে দ্বারা, দ্বারা বলতে কোন প্রিপোজিশনে বসবে? বিফোর, উইথ, টু নাকি বাই? হ্যাঁ, রাইট অ্যান্সার ইজ বাই, কারণ দ্বারা বসবে, যে জীবন হচ্ছে একটি ইডিয়টের দ্বারা বলা গল্প। তারপরটা দেখো, হি স্পেন্ট মোস্ট অফ হিজ লাইফ ড্যাশ ঢাকা, সে তার জীবনের বেশিরভাগ সময় ঢাকায় থেকেছে। দেখো ঢাকায় অন্তস্থ আছে, কিন্তু অন্তস্থ থাকলে আমরা কি? প্রিপোজিশন অ্যাট অথবা ইন হয়। আর ঢাকা যেহেতু একটু তুলনামূলক বড় স্থান, সেহেতু আমি বলবো ইন। ঠিক আছে, রাইট অ্যান্সার ইজ সি।
তো দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরো কয়েকটা এক্সাম্পল। দ্য বয়েজ প্লেড ফুটবল ড্যাশ দ্য রেইন। বালকেরা বৃষ্টিতে খেলা করছে। দেখো বৃষ্টিতে, এ অতে আমরা পড়ছিলাম, এ অতে বিভক্তি যেখানে থাকবে সেখানে ইন হবে অথবা অ্যাট হবে। তাহলে এখানে চোখ বুঝে আমাদের অ্যান্সারটা কি হবে বলতো? কারেক্ট অ্যান্সার ইজ ইন। তার মানে কারেক্ট অ্যান্সার হবে বি। দ্য বয়েজ প্লেড ইন দ্য রেইন। তারপরে দেখো হোয়াট ইজ দ্য নেম ড্যাশ ইয়োর ফাদার। হোয়াট ইজ দ্য নেম ড্যাশ ইয়োর ফাদার। দেখো এটার যদি মিনিং করি বাংলা, তোমার বাবার নাম কি? তোমার বাবার শেষে র আছে না, বাবার, হ্যাঁ, তাহলে এটা র। র এটা কোন বিভক্তি বলতো? এই যে র হচ্ছে আমাদের বাংলায় র, আর ইংরেজিতে বলা হয় অফ। তারপর অফ এর বাংলা কিন্তু র, ঠিক আছে? এই কারণে এখানে কারেক্ট অ্যান্সার হবে বি। তাহলে হোয়াট ইজ দ্য নেম অফ ইয়োর ফাদার, ঠিক আছে? আচ্ছা, তারপরটা দেখো হি লিভস ড্যাশ মিরপুর ইন ঢাকা। সে ড্যাশ মিরপুর ইন ঢাকা, সে ঢাকার মিরপুরে থাকে। তাহলে এটা কি হবে কারেক্ট অ্যান্সার? বাই, অ্যাট, ফর নাকি ইন, কোনটা হবে বলতো? এটা হবে কারেক্ট অ্যান্সার ইজ বি। কারণ কি বলতো? সে মিরপুরে থাকে, ঢাকার মিরপুরে থাকে, আর মিরপুর আর ঢাকার মধ্যে তুলনামূলক ছোট স্থান মিরপুর, তাই এটার পূর্বে বসবে অ্যাট, ঠিক আছে? প্রিপোজিশন অ্যাট। এবার আমরা দেখব প্রিপোজিশনের অন্য একটি থিওরি। দেখো এই যে একটি গোল তোমরা দেখতে পাচ্ছ, বৃত্ত। এই বৃত্তের মাধ্যমে সকল প্রিপোজিশনকে আসলে উপস্থাপন করা যায়। তো দেখো এই যে বৃত্তের উপর দিয়ে স্পর্শ করে একটি রেখা চলে গেল, এক্ষেত্রে আমরা বলবো প্রিপোজিশন অন। কি বলবো? প্রিপোজিশন অন। দেখো এখানে লিখে দিছি আমি স্পর্শ অবস্থায় উপরে বোঝালে। ফর এক্সাম্পল, দ্য পেন ইজ অন মাই হ্যান্ড। তার মানে কলমটি আমার হাতের উপরে আছে, ঠিক আছে? বুঝতে পারছো? তারপরে দেখো এই যে আরেকটি রেখা টানলাম, সেটা হচ্ছে বৃত্ত থেকে খানিকটা উপরে, ঠিক আছে? বৃত্ত থেকে উপরে যে রেখাটি টানলাম, এই রেখার ক্ষেত্রে আমরা প্রিপোজিশন ব্যবহার করতে পারি অ্যাবভ অথবা ওভার। অ্যাবভ অথবা ওভার। অ্যাবভ কখন? যখন স্থির থাকবে, আর ওভার কখন? যখন চলমান থাকবে। ফর এক্সাম্পল দেখো আমাদের মাথার উপরে যে ঘরে লাইট জ্বলে বা লাইটগুলো আছে, এই লাইটগুলো কিন্তু স্থির অবস্থায় মাথার উপরে থাকে, আমাদের মাথার উপরে থাকে। তার কারণে এটাকে আমরা বলবো অ্যাবভ। দ্য লাইট ইজ অ্যাবভ মাই হেড। তারপরে দেখো ওভার কখন হয়? যখন চলমান থাকে। যেমন আমাদের মাথার উপর দিয়ে অনেক সময় পাখি উড়াল দিয়ে চলে যায়, প্লেন চলে যায়, হেলিকপ্টার চলে যায়। তো এই ক্ষেত্রে আমরা বলবো কি বলতো? ওভার, কারণ সেটা চলমান, ঠিক আছে? চলমান বোঝাতে আমরা বলবো ওভার, স্থির থাকলে অ্যাবভ। ফর এক্সাম্পল দেখো দ্য লাইট ইজ অ্যাবভ মাই হেড। লাইট, হ্যাঁ, আমার মাথার উপরে আছে। তাহলে এই ক্ষেত্রে হবে হচ্ছে এই যে লাইটের ক্ষেত্রে হবে অ্যাবভ, কারণ লাইটটা তো স্থির। আর দেখো চলমান বোঝাতে দ্য ফক্স জাম্পস ওভার দ্য ডগ। মানে এই যে শিয়ালটি সেটা কি করলো? যে কুকুরের উপর দিয়ে জাম্প করলো। এই যে কুকুরের উপর দিয়ে জাম্প করছে, সে কি জাম্প করে সেখানে স্ট্যাচু হয়ে থাকবে নাকি জাম্প করে চলে যাবে বলতো? সেখানে কি স্থির থাকবে জাম্প করে? না, সে হচ্ছে গতিশীল অবস্থায় উপর দিয়ে চলে যাবে। এই কারণে বলবো আমরা ওভার, জাম্পস ওভার দ্য ডগ, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। পরে দেখো বৃত্তের ভেতরে, তার মানে কোনো কিছুর ভেতরে অবস্থান করা বোঝাতে আমরা বড় স্থানের ক্ষেত্রে ইন, ছোট স্থানের ক্ষেত্রে অ্যাট ব্যবহার করব, ঠিক আছে? কোনো কিছুর ভেতরে অবস্থান করা বোঝালে বড় স্থানের পূর্বে ইন, ছোট স্থানের পূর্বে অ্যাট। ফর এক্সাম্পল, আই লিভ অ্যাট মিরপুর ইন ঢাকা। দেখো বড় স্থান ঢাকা তাই ইন, ছোট স্থান মিরপুর তাই তার পূর্বে অ্যাট, ঠিক আছে? এটা তুলনামূলক ছোট, মিরপুর ঢাকা থেকে তুলনামূলক ছোট। আমি যদি বলতাম আই লিভ অ্যাট ঢাকা ইন বাংলাদেশ, তাহলে কিন্তু এটা রাইট হইতো। কারণ কি বলতো? বাংলাদেশ আর ঢাকার মধ্যে তুলনা করলে ঢাকা তখন ছোট আর বাংলাদেশটা বড়, তাই বাংলাদেশের আগে ইন, ঢাকার আগে অ্যাট বসতো, ঠিক আছে? আবার যখন আমি ঢাকার সাথে মিরপুরের সাথে তুলনা করব, তখন ঢাকার থেকে মিরপুর ছোট, তাই মিরপুরের আগে অ্যাট আর ঢাকার পূর্বে ইন, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো এই যে বৃত্তের তলে খানিকটা নিচ দিয়ে একটা রেখা চলে গেল। এই রেখাটির ক্ষেত্রে আমরা কি বলবো? যে কোনো কিছু নিচে অবস্থান করা বোঝালে আমরা দুইটা জিনিস বলতে পারি, আন্ডার অথবা বিলো, ঠিক আছে? আন্ডার অথবা বিলো, এজ ইউ উইশ, তুমি যেটা ইচ্ছা সেটা ব্যবহার করতে পারো, সমস্যা নাই কোনো। ফর এক্সাম্পল, দ্য ক্যাট ইজ স্লিপিং আন্ডার দ্য টেবল। তার মানে বিড়ালটি টেবিলের নিচে ঘুমাচ্ছিল। তারপরে দেখো পাশে, এই যে বৃত্তের পাশে, পাশে বোঝাতে আমরা বিসাইড ব্যবহার করব। কি বলবো? বিসাইড, পাশে বোঝাতে। ফর এক্সাম্পল, হি স্যাট বিসাইড মি। সে আমার পাশে বসলো, সে আমার পাশে বসলো। হি স্যাট বিসাইড মি। বিসাইড পাশে অর্থ বোঝাবে বিসাইড, ঠিক আছে? তারপরে দেখো এই রেখাটি খেয়াল করো,
বৃত্তের দিকে গেল এবং বৃত্ত পর্যন্ত গেল, কিন্তু মানে বৃত্তের প্রান্ত পর্যন্ত গিয়ে তারপর শেষ হয়েছে, এক্ষেত্রে আমরা বলবো প্রিপোজিশন টু, মানে নির্দিষ্ট স্থানে পৌঁছাবে। কোন একটা জায়গা থেকে রওনা করবে এবং নির্দিষ্ট একটা স্থানে গিয়ে পৌঁছাবে, এক্ষেত্রে বলবো প্রিপোজিশন টু। যেমন ফর এক্সাম্পল, হি ইজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছে, ঠিক আছে, সে কিন্তু স্কুলে যাচ্ছে, স্কুলে গিয়ে পৌঁছাবে, ঠিক আছে, নির্দিষ্ট একটা স্থানে যাওয়া বোঝাইলে সেখানে আমরা বলবো প্রিপোজিশন, সেক্ষেত্রে বলবো প্রিপোজিশন টু, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো কোন একটা এই রেখাটা খেয়াল করো, বৃত্ত থেকে যে চলে গেল, তো এই রেখাটা খেয়াল করো, এই ক্ষেত্রে আমাদের হবে হচ্ছে প্রিপোজিশন ফ্রম। ফ্রম কখন হয়? কোন স্থান হতে বা থেকে গতিশীল অবস্থা বোঝাতে, কোন স্থান হতে বা কোন স্থান থেকে গতিশীল অবস্থা বোঝাতে, সেক্ষেত্রে বলবো ফ্রম। যেমন রহিম হ্যাজ নট ইয়েট কাম ব্যাক ফ্রম বাজার, রহিম বাজার থেকে এখনো ফিরেনি, ঠিক আছে, রহিম বাজার থেকে এখনো ফিরেনি। এই যে বাজার থেকে ফিরেনি, তার মানে কোন স্থান হতে গতিশীল অবস্থা বোঝাতে, কোন স্থান হতে গতিশীল অবস্থা বোঝাতে, সেই ক্ষেত্রে প্রিপোজিশন ফ্রম। আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো, এই যে ভেতরে অবস্থান করলে ইন অথবা অ্যাট হয়, আর বাইরে হইলে আউটসাইড হয়, মনে রাখবা। বৃত্তের বাইরে হইলে বা কোনো কিছুর বাইরে অবস্থান করা বোঝালে আউটসাইড। ফর এক্সাম্পল, ইট ইজ রেইনিং আউটসাইড, বাইরে বৃষ্টি হচ্ছে। তারপরে দেখো এই রেখাটা খেয়াল করো, বৃত্তের বাইরে থেকে ভেতর দিয়ে প্রবেশ করে অপর প্রান্ত বের হয়ে চলে গেল, ঠিক আছে, অপর প্রান্তে বের হয়ে চলে গেল, ঠিক আছে। এই ক্ষেত্রে আমরা বলবো অ্যাক্রস অথবা থ্রু। কি বলবো? অ্যাক্রস অথবা থ্রু। এবার কোথায় অ্যাক্রস, কোথায় থ্রু? দেখো, তুমি যে কোনো একটা ব্যবহার করতে পারো, তারপরেও হচ্ছে যখন তুমি কোনো একটা কিছু ক্রস করবা কিন্তু সেটার উপরে কোনো ছাদ থাকবে না বা কোনো ছাউনি থাকবে না, তখন আমরা অ্যাক্রস ব্যবহার করব। যেমন তুমি একটা রাস্তা পাড়ি দিলা, এই পার থেকে ওই পারে চলে গেলা, তাহলে রাস্তার উপর দিয়ে যদি কোনো ছাউনি না থাকে বা ছাউনি আছে নাই, তাহলে এই ক্ষেত্রে তুমি বলবা অ্যাক্রস। আর যদি তুমি একটা জঙ্গলের ভিতর দিয়ে যাও, একটা রুমের ভিতর এক দরজা দিয়ে প্রবেশ করে আর এক দরজা দিয়ে বের হয়ে যাও, এক্ষেত্রে আমরা বলবো থ্রু, ঠিক আছে, কারণ এটা তো একটা আবদ্ধ জায়গা, উপরে ছাদ আছে, এক্ষেত্রে আমরা বলবো থ্রু, ঠিক আছে। তার মানে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে চলে গেলে, ক্রস করলে, ওইটাকে আমরা বলবো থ্রু অথবা অ্যাক্রস। ফর এক্সাম্পল, দে ওয়ার পাসিং থ্রু দ্য জঙ্গল, এটা আমরা ছোটবেলায় পড়ছি, দে ওয়ার পাসিং থ্রু দ্য জঙ্গল, তার মানে জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিল, ঠিক আছে। তারপরে দেখো এই দাগটা খেয়াল করো, এইখানে বলছে যে টুয়ার্ড। টুয়ার্ড মানে হচ্ছে কোনো কিছুর দিকে, দিকে যাচ্ছে বোঝাতে, কোনো কিছুর দিকে যাচ্ছে। যেমন আমি স্কুলের দিকে যাচ্ছি, আমি বাজারের দিকে যাচ্ছি, ঠিক আছে, এই রকম বোঝাতে টুয়ার্ড ব্যবহার করে। ফর এক্সাম্পল, আই এম গোয়িং টুয়ার্ড মাই স্কুল, আমি আমার স্কুলের দিকে যাচ্ছি, হ্যাঁ, আমি আমার স্কুলের দিকে যাচ্ছি। টুয়ার্ড মানে কি? দিকে যাওয়া, কোনো কিছুর দিকে যাওয়া। আমি আমার স্কুলের দিকে যাচ্ছি, এর মানে কিন্তু এই না যে আমি স্কুলেই যাচ্ছি, ঠিক আছে, আমি বাজারের দিকে যাচ্ছি, আই এম গোয়িং টুয়ার্ড বাজার, আমি বাজারের দিকে যাচ্ছি, কিন্তু বাজারে যে যাব তা কিন্তু না, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো, বাইরে থেকে ভেতরে প্রবেশ অবস্থা, হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা বলবো ইনটু, গতিশীল অবস্থায় বাইরে থেকে ভেতরে প্রবেশ। ফর এক্সাম্পল, দে ওয়াক ইনটু দ্য রুম, তারা হেঁটে ঘরে ঢুকছে, ঠিক আছে, বাইরে থেকে ভেতরে প্রবেশ, তো আবার রানিং অবস্থা, ওই অবস্থাটাকে বলবো ইনটু, ঠিক আছে। তারপরে দেখো, ভেতর থেকে বাইরে, ভেতর থেকে বাইরে যাওয়ার সময় যে অবস্থাটা, ভেতর থেকে বাইরে গেলে সেটাকে আমরা বলবো আউট অফ, মধ্য হতে বের হওয়া, ঠিক আছে, বাইরে বোঝাতে। ফর এক্সাম্পল, আই এম গোয়িং আউট অফ দ্য ক্লাসরুম, আমি ক্লাসরুম থেকে বের হয়ে যাচ্ছি, ঠিক আছে। এই যে আউট অফ, আউট অফ মানে হচ্ছে ভেতর থেকে বাইরে যাওয়া, ভেতর থেকে বাইরে যাওয়া, তা আবার গতিশীল অবস্থা, সেক্ষেত্রে আমরা বলবো আউট অফ। আর বাইরে থেকে ভেতরে গতিশীল অবস্থায় ইনটু, ঠিক আছে। আশা করছি তোমরা এই সমস্ত বিষয়গুলো ভালো করে বুঝতে পারছো। তো এবার আমরা দেখো কিছু এক্সারসাইজ দেখব, এগুলো দেখলে আমরা অবশ্যই ক্লিয়ার হয়ে যাব ব্যাপারটা। দ্য পুলিশ স্টেশন ইজ এ মাইল ড্যাশ দ্য রিভার, থানাটি নদী থেকে 1 মাইল দূরে। তাহলে বলছে কি, দেখো, দ্য পুলিশ স্টেশন ইজ এ মাইল মানে 1 মাইল দূরে, কোথা থেকে? দ্য রিভার মানে নদী, নদী থেকে, নদী থেকে। আচ্ছা, থেকে অর্থ বোঝাইলে আমরা কোন প্রিপোজিশন ইউজ করি বলতো? ফ্রম, তাই না? ফ্রম, বিয়ন্ড, বিহাইন্ড নাকি অ্যাট? বলতো ফ্রম, কারেক্ট অ্যান্সার ইজ এ। তারপরটা দেখো, হি স্পেন্ট অল দ্য ডে, সে সারাদিন কাটালো ড্যাশ হিজ রুম, সে সারাদিন রুমে কাটালো। তাহলে এখানে কি হবে? প্রিপোজিশন আন্ডার, ইন, এমেডিস্ট না ডিউরিং? বলতো অবশ্যই ইন হবে, কারণ কি সে তার রুমের মধ্যে ছিল, হ্যাঁ, এই ক্ষেত্রে প্রিপোজিশন ইন। তারপরটা দেখো, এ ফেয়ার লিটল গার্ল
একটা বালিকা হচ্ছে সেট বসেছিল ড্যাশ এ ট্রি, একটা গাছের নিচে বসেছিল। তাহলে এই যে গাছের নিচে বসেছে, হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে আমাদের প্রিপজিশন অন হবে, ওভার হবে, বাই হবে না আন্ডার হবে? বলো তো, গাছের নিচে বসে আছে, তাহলে আন্ডার হবে, তাই না? অ্যান্সার, কারেক্ট অ্যান্সার ইজ বি, ডি। তারপরে দেখো, আই স দ্য বার্ড, আমি পাখিটিকে দেখেছিলাম, সিটিং বসে থাকতে, দ্য ব্রাঞ্চ একটা ডালে, অফ এ ট্রি গাছের একটা ডালে বসে থাকতে দেখেছি। তো এখানে প্রিপজিশন ইন হবে, ইনটু হবে, ওভার হবে না অন হবে? বলো, একটু বুদ্ধি খাটাও। দেখো, ব্রাঞ্চ মানে কি? গাছের ডালের উপরে বসে আছে, কোনো কিছুর উপরে অবস্থান করা বোঝালে এবং স্পর্শ করে থাকলে আমরা জানি প্রিপজিশন অন হয়, তার মানে কারেক্ট অ্যান্সার হবে ডি। ঠিক আছে, যেমন পরে আরেকটা উদাহরণ দেখি, সাইন ইওর নেম, তোমার নাম স্বাক্ষর করো, ড্যাশ দ্য ডটেড লাইন, মানে এই যে ডটেড যে লাইন, এই লাইনের উপরে একটা লাইন ডট দেওয়া আছে লাইনের উপরে, তাহলে উপরে বোঝাতে আমরা কি উইথ ব্যবহার করব, ইন নাকি অ্যাবভ নাকি অ্যালং? বলো তো। ইয়েস, কারেক্ট অ্যান্সার ইজ সি, কারণ হচ্ছে আমরা উপরে বোঝাতে অ্যাবভ ব্যবহার করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ক্লাসটি আর বড় করতে যাচ্ছি না, অলরেডি আমাদের আধা ঘন্টার মতো টাইম হয়ে গেছে। তো এই প্রিপজিশনের নেক্সট পার্ট আমি পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।